আমার বন্ধুরা আমরা লন্ডনে একটা এক্সিবিশনের আয়োজন করেছি, যেটা ঢাকা এক্সিবিশন 2005 ইন দা ইউকে। তো এখানে লন্ডনের অধিবাসী প্লাস আমাদের বাঙালি যেসব প্রবাসী লন্ডনে আছেন তাদেরকে আমরা আমাদের বাংলাদেশের লাইভ, মানে বিশেষ করে ঢাকার লাইভ, ঢাকার সিচুয়েশন, আমাদের প্যাশন, আমাদের ফ্যাশন, আমাদের স্টাইল সবকিছু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখাবো। এবং এখানে কিছু টপিক আমরা চুজ করেছি যেগুলা আমি বলবো, এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করব। সো নাও আমি এখন টপিকগুলো বলছি। ফার্স্ট টপিক হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড ইয়ং পিপলস লাইফস্টাইল ইন ঢাকা, ফ্যাশন, মিউজিক, aspirations, gender equality, etc. Second topic হচ্ছে comment on recent development of education within Bangladesh private or public universities. Third topic, likeness and dislikeness of Dhaka, favorite restaurants or food places or entertainments or leisure, etc. Favorite areas and places in Dhaka and recent changes in Dhaka and the futures of Dhaka. Now we start our আচ্ছা, আমরা প্রথমে যে টপিকটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে যে স্টুডেন্টস এবং ইয়ং পিপলের যে লাইফস্টাইল, এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমার বন্ধুরা সবাই এখানে আছো, আমরা প্রত্যেকে যার যার অভিমত, কেউ হয়তো প্রকাশভঙ্গি, কেউ হয়তো একটা ব্যাপার নিয়ে বলতে চাচ্ছ অথচ অন্যজন সাপোর্ট করছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব এখন। তো আমরা স্টার্ট করি। তো to start with me. ভাই আপনারা কেউ স্টার্ট করেন, এভাবে চলতে থাকবে। হ্যালো, আমি সঞ্চয়। লাইফস্টাইল সম্পর্কে বলতে গেলে এক এক বাংলাদেশে বর্তমান পরিপ্রেক্ষিতে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। কেউ কেউ নর্মাল, কেউ রাইনো, প্রত্যেকের লাইফস্টাইল বিভিন্ন রকম। তবে আমার লাইফস্টাইল যেটা, সেটা আমি নর্মাল থাকতে পছন্দ করি। নর্মাল ফর্মাল গেট আপে আমি চলাফেরা করতে পছন্দ করি। জাস্ট তবে পার্টি গেট আপ আলাদা, ওটা স্টাইল অন্যরকম। তবে যখন যেভাবে পরিবেশটা যেরকম থাকে, আমি পরিবেশের সাথে খাপ খাওয়া চলতেই আমি কমফোর্ট ফিল করি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। সঞ্চয়, আমি তোমার সাথে কয়েকটা ব্যাপারে একমত হলেও কয়েকটা ব্যাপারে আমি আবার একমত না। তো তুমি নর্মাল স্টাইল মানবি, তুমি কি বুঝাতে চেয়েছো যদি আমি বুঝি নাই। নর্মাল স্টাইল সম্বন্ধে বলতে যে কি বুঝাতে চেয়েছো আমি নিজে বুঝতে পারিনি। যাই হোক, আমি নিশ্চয়ই যাবো অ্যাবনর্মাল না। যাই হোক, এই ব্যাপারে আরো পরে আলোচনা করা যাবে। আমি ফ্যাশনের সম্বন্ধে বলতে গেলে ঢাকার ছেলেমেয়েরা ওয়েস্টার্ন ফ্যাশন থেকে শুরু করে সব ধরনের ফ্যাশন, কালচারাল ফ্যাশন, যেটা বলে আমরা পাঞ্জাবি পায়জামা, যেটা আমাদের কালচারাল না, পয়লা বৈশাখে আমরা যে গেট আপটা নেই, কোনোভাবে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। 31 আমরা ওয়েস্টার্ন গেট আপ নিই, আবার পয়লা বৈশাখে আমরা বাঙালি গেট আপ নিই। আগে ফ্যাশনের দিক দিয়ে আমরা বলবো সব দিকে যে প্রত্যেকটা সময়ের পরিপ্রেক্ষিতে, প্রত্যেকটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের ফ্যাশন চেঞ্জ হয় বা ভ্যারি করে। ওকে, থ্যাংকস।
বাংলাদেশের এডুকেশন সিস্টেম। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা খাবার সবাই পছন্দ করে, খেতে সবাই পছন্দ করে, কেউ কম কেউ বেশি। সো এখন আমরা ফুড এবং রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করব। আসলে রেস্টুরেন্ট অনেক রকম, আমাদের ঢাকা শহরে বিভিন্ন মানে টাইপের রেস্টুরেন্টস আছে। তো আমরা বিভিন্ন জন বিভিন্ন রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, মানে বাট কার কাছে কোনটা পছন্দ বা কি খাবার বেশি চয়েস করো এই ব্যাপার নিয়ে, বা কেন পছন্দ করো এই ব্যাপার নিয়ে আর কি তোমাদের মোটিভটা জানতে চাচ্ছি। So, পিজা হাটে সবকিছুই ভালো হয়েছে না? হ্যাঁ, পিজা হাটের ডেকোরেশন ভালো, ওদের সার্ভিস ভালো। এইসব কি বড় দোকান বসে এত KFC চিকেন ফ্রাই। আচ্ছা, আমি সিংহি, ফার্স্ট সেমিস্টার, বিপিএ। আসলে আমি ভেবেছিলাম যে আমাদের যে ক্যান্টিনে আমরা বসছি, আমাদের ক্যান্টিনে খাবারের মানই সবচেয়ে ভালো, কারণ এই ক্যান্টিনটাই সবচেয়ে বেস্ট। এটাই চাইছিলাম বলতে চাইছিলাম, কারণ আমরা সবসময় এই ক্যান্টিনে বসেই সবচেয়ে বেশি খাই, কারণ আমাদের ক্যাফের উপরে আর কোন ইউনিভার্সিটির এত সুন্দর ক্যাফে আর নাই। সব আসলে ঢাকা বাংলাদেশের রাজধানী, তো ঢাকাকে সবাই পছন্দ করে, তারপরেও কিছু কিছু মানুষ অপছন্দ বা পছন্দ থাকতেই পারে। সো আমরা এখন লাইকনেস এবং ডিসলাইকনেস অফ ঢাকা সিটি এটির উপরে আলোচনা করব। ওকে, আমি রেশাদ রহমান। আমি ক্যান্টিনের কথা বলতেছি। ওই ক্যান্টিনটা একটা ক্লাসিক প্লেস, নো ডাউট অল দ্যাট, কিন্তু কথা হচ্ছে এখানে যদি প্রাইস যদি একটু রিডিউস করা হয় তাহলে এটা হ্যাঁ ঢাকা সিটি কোথায় যাচ্ছে, এখানে যদি পপুলেশন রিডিউস না করা হয় দেন এটা ওভারওয়েলমিং একটা ব্যাপার হয়ে যাবে। আর যদি কুয়ালালামপুর বা সিঙ্গাপুর মতন কিছু করতে চাই দেন আমাদেরকে করতে হবে যেটা কুয়ালালামপুর করেছে মালয়েশিয়া, ফ্রি ইকোনমি মার্কেট। ফ্রি ইকোনমি মার্কেট করলে সো দ্যাট আমরা ঢাকাকে একটা ওয়ার্ল্ড ক্লাস টপ ক্লাস জায়গায় নিয়ে যেতে পারবো। অ্যান্ড আমাদেরকে আরো সিভিলাইজ হতে হবে, আরো ডিসিপ্লিন অ্যান্ড স্মার্ট হতে হবে, সো দ্যাট লাইফ স্টাইল হচ্ছে যে আমাদের হচ্ছে স্টুডেন্ট লাইফ হচ্ছে আলাদা, আমরা এনজয় করতে পছন্দ করি, হই হুল্লোড় মজা পড়াশোনা। হ্যাঁ, এই বেসিস। এন্ড গুলশান বড় একটা লাইফ স্টাইল, আবার যেখানে মিরপুর আবার বিএনপি বসছি তারা আবার আলাদা লাইফ স্টাইল। হ্যাঁ, বসছি আমাদের সাথে কম্পেয়ার করে লাভ নেই, এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে ডেফিনেটলি। আসলে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তারা সাধারণত যেখানে আড্ডা দিতে পারবে, বেশি করে সময় কাটাতে পারবে ওইসব রেস্টুরেন্টে যায়। এবং ওইখানে আমাদের বেশিরভাগ সময় আমাদের ছাত্ররা যারা তাদের বেশি টাকা থাকে না সবসময়, কারণ অনেক জায়গায় যেতে হয়, অনেক কিছু করতে হয়। তো সবসময় দেখা যায় যে ঢাকা সিটির সব জায়গায় লাইফ স্টাইল ভালো, যেখানে কম দামে সবকিছু পাওয়া যায় এবং আড্ডা দেওয়ার জন্য বেশি সময় পাওয়া যায় সেখানেই যায়। এখানকার আর স্টুডেন্টরা ঢাকার friendly না। lifestyle হলো এক এক জায়গায় ডিফারেন্ট। যেমন ধানমন্ডি, গুলশান এদিকে একরকম দেখা গেছে, সদরঘাট আর কামরাঙ্গীরচর একরকম। তো কামরাঙ্গীরচরে আপনি লুঙ্গি পরে হাঁটতে পারেন, কিন্তু যদি এসে গুলশানে যদি এসে লুঙ্গি পরে হাঁটেন তাহলে কিন্তু অসুবিধা আছে। তুমি লুঙ্গি করেছো, লুঙ্গি কিন্তু আরেকটা ফ্যাশন আমাদের এখানে। আমরা পয়লা বৈশাখে কিন্তু লুঙ্গি ফতুয়া এটা কিন্তু আমরা ফ্যাশন হিসাবে, যেটা কালচারাল ড্রেস আমাদের।
সো তুমি এটা এগেইনস্টে কখনোই বলতে পারো এগেস্টে বলিনি, আমি বলতেছি এখন এক এক জায়গায় একই স্টাইল। এক এক জায়গায় একই কিছু, এটা আবার কি ধরনের কথা? তুমি মিরপুরে এক ধরনের গেটআপে থাকো, তুমি ইউনিভার্সিটি আসলে তাহলে গেটআপ চেঞ্জ করে আসো? অবশ্যই আপনি তুমি কি মিরপুরে কোনো যখন পার্টিতে তুমি জয়েন করবা মিরপুরে, তখন কি তুমি লুঙ্গি পরে চলে যাবা নাকি? আপনি তাহলে Wait a second, তুমি জয়েন করেন। না তুমি যখন মিরপুরে কোনো পার্টিতে জয়েন করবা তখন কি তুমি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে চলে যাবা নাকি? তখন অবভিয়াসলি তুমি তোমার ফর্মাল গেটআপ নিয়ে যাবা, যে ফর্মাল গেটআপ তুমি ইউনিভার্সিটি নিয়ে আসতেছো। সো এরিয়া বেস অবশ্যই গেটআপ চেঞ্জ করে, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে গেটআপটা কি ধরনের। আমাদের ধানমন্ডি বনানীর ছেলেরা কি করে, এই ধানমন্ডি সাইড তারপরে বনানী সাইড, ওরা গেটআপ যেটা বলে, ওরা ইয়ো গেটআপ বলতে মনে করে যে হাজার রকমের বলতে মনে করে যে এটা হাফ প্যান্ট পরে আর একটা স্যান্ডেল গেঞ্জি পরে আসে। হ্যাঁ, এটা ইয়ো গেটআপ, এটা ইয়ো গেটআপ। আমাদের এটা মনে করে অনেকে, আসলে এটা ইউ গেট আপ, ইউ গেট আপ সামথিং ডিফারেন্ট লাইক আচ্ছা, আমাদের মনে হয় খালি মুখে গল্প করতে ভালো লাগছে না, সো আমরা এবার স্টার্ট করতে পারি খাওয়া। তো সবাই প্লিজ। আর আরেকটা ব্যাপার যে ঢাকার সবচেয়ে কোন এরিয়াটাকে সবচেয়ে বেশি পছন্দ করো? So, মিরপুর বেরিবাদের উপরে আসলে মিরপুরটা অনেকেই চয়েস করে, কারণ মিরপুরে চিড়িয়াখানা আছে, তো অনেকেই চিড়িয়াখানায় থাকে। তো দেখা যাক সব অন্যান্যরা কি বলে। আমার পছন্দের area আমাদের ঢাকা সিটিতে মিরপুর বেরিবাদ, এটা প্রায় 2 থেকে 3 মাইলের মতো, যেটা আসলে এর সাথে যোগ হয়েছে, এবং এটা একটা লিঙ্ক রোড। ওটার চেয়ে মনে হয় ভালো জায়গা, এবং ডেটিং প্লেস বলেন আর আড্ডার প্লেস বলেন, ওটার থেকে ভালো আর কোনো জায়গা নেই। আমি মিরপুর বেরিবাদটাকেই প্রেফার করবো। আসলে মিরপুর বেরিবাদ যেটা আছে সেটা সবাই প্রিয়, কারণ ওখানে যে একটু গ্যাদারিং কম হয়, আর আপনি ক্যান গেট ন্যাচারাল সিনারি। ওখানে আপনি আড্ডা মারার জন্য অপরন্ত সময় পাবেন এবং ভালো একটা সিচুয়েশনও পাবেন। আচ্ছা, যদি আপনি গার্লফ্রেন্ড নিয়ে যান সেটা বেটার। তোমার নামটা যদি সঞ্জয়। আচ্ছা সঞ্জয়, সরি সঞ্জয় যেটা বললো যে মিরপুর বেরিবাদটা সবচেয়ে জোস এরিয়া। একটা এরিয়া তখনই আমি জোস বলবো যখন সেখানে আমি সিকিউর থাকবো, রাইট? এখন আমি বেরিবাদে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেলাম, যাওয়ার পর এখানে ঠ্যাগ দিয়ে আমার সবকিছু রেখে দিল, আন্ডারওয়্যার স্যান্ডো গেঞ্জি করে আমার ছাড়ে দিল। সো ওটা কিভাবে আমার কাছে ভালো লাগবে? এই জন্য হ্যাঁ, না রমনা পার্কে এখন ভালো মানুষ যায় না। রমনা পার্কে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য, গার্লফ্রেন্ড প্রোটেকশন দেওয়ার জন্য ডিপজল ওখানে আছে। ডিপজল অলওয়েজ স্টে দেয়ার এন্ড ডিপজল সবসময় আমাদের ওখানে গার্লফ্রেন্ড নিয়ে গেলে প্রোটেকশন দিবে। থ্যাংক ইউ। মানে আমি আরাফাত। একটু আগে আমাদের একজন ফ্রেন্ড বলছিলেন যে কোন এক এলাকায় তার ছিনতাই হয়ে গিয়েছে, তাই সেই এলাকা তার পছন্দ নয়। ও আচ্ছা, তাই। কিন্তু ব্যাপার হলো যে ঢাকা শহরের জায়গাগুলো তো মোটামুটি সবই ভালো মন্দ মিলিয়েই তো। না এখান তো আচ্ছা, ওই মিরপুর বেরিবাদে যার ডার্লিংদের নিয়ে যান, আপাতত আর যাওয়ার দরকার নাই, কারণ আপনারা যা শুনালেন ওর থেকে নারায়ণগঞ্জের ডিএনডি বাদে যান, ওইখানে মনে হয় নারায়ণগঞ্জের ডিএনডি বাদের মধ্যে যে ময়লা দুর্গন্ধ আবর্জনা আছে এগুলো তো এখানে নাই। আমার মনে হয় ওই জায়গায় গেলে আর ফিরত আসতে হবে না আপনাদের। যাই হোক, আমরা এখন আমাদের সবচেয়ে মূল এবং ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে যে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি। তো এবার শোনা যাক তোমাদের সবার অপিনিয়নটা কি এই ব্যাপারে। লিখতে লিখতে মরে গেল। পাবলিকে হলে কখনো প্রাইভেটে আসতাম না, পাবলিকে যে পায় না সেই প্রাইভেটে আসে। আমাদের পাবলিকে যেসব ফেসিলিটি পাওয়া যায় প্রাইভেটে সেগুলো পাওয়া যায় না। আসলে এটার সাথে আমি একমত না। আমি পাবলিকে টিকেও প্রাইভেটে আসছি, কারণ ওইখানে প্রচুর সেশন জট আছে, আর ওইখানে পলিটিক্স যে জিনিসটা আছে সেটা আমাদের লাইফটাকে ধ্বংস করে দিতে পারে। পাবলিক ভার্সিটিতে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পলিটিক্স এবং সেশন জট, যেটা আমরা প্রাইভেটে পাচ্ছি না। প্রাইভেটে আমরা 3.5 বছরে আমাদের কোর্স কমপ্লিট করে বেড়ে যেতে পারতেছি, যেটা তোমরা পাবলিকে পারতেছো না। তবে হ্যাঁ, তোমরা যদি বলো প্রাইভেট ডেটিং করার জন্য ভালো। ফ্যাসিলিটিস বলতে তুমি কি বোঝাচ্ছ? নাম্বার ওয়ান, আমরা প্রাইভেটে পড়লে
যে কিছু প্রাইভেটে পড়ে কোনো ব্যাপারই না, এই ধরনের একটা মনোভাব যে আমরা প্রাইভেটে পড়তেছি কোনো মানে কোনো দামই নাই যে আমরা প্রাইভেটে পড়তেছি। তুমি কি জানো যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যেগুলি আছে প্রথম সারির 7টা ইউনিভার্সিটি, ওদের পড়াশোনার স্ট্যান্ডার্ড আর আইবিএ পড়াশোনার স্ট্যান্ডার্ড সেম, এবং ইভেন এটাও কি সিলেবাসও সেম। ইভেন আমাদের এখানে আমাদের সেমিস্টার ফাইনাল যে সেশনে শেষ হচ্ছে, আইবিএ তার 7 দিন কি 10 দিন করছে, রিফার করতেছে ডেতে। সো এটা কেন করতেছে? আর পাবলিক ইউনিভার্সিটি থেকে এখন স্টুডেন্টরা প্রাইভেট সেক্টরে যেতে বেশি ইন্টারেস্টেড, বিকজ অফ তুমি যখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হবা তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন তুমি যখন তোমার অ্যাম্বিশন কি থাকবে যে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা কোনো প্রাইভেট সেক্টরে আমি জব করবো। এখন তোমার মাল্টিন্যাশনাল কোম্পানির রিকোয়ারমেন্টস থাকে হচ্ছে তুমি কতটা স্মার্ট, তোমার ভিতরে কি আছে, তোমার বেসিক কে উপর। এখন তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু ফার্স্টে প্রাইভেট ইউনিভার্সিটি যাচ্ছে না, কারা যাচ্ছে না? সব কোম্পানি। তুমি পেপার দেখবা, পেপারে যখন তারা জবের জন্য যখন সার্কুলার দেয়, সেখানে তাদের ইয়েই থাকে যে এনএসইউ আইবিএ। হ্যাঁ আমি বলতেছি, হ্যালো আমি বলি পাবলিক সেক্টরে আইবিএটা টোটালি ডিফারেন্ট, বাট গভর্নমেন্ট সেক্টরে তোমার পাবলিক ইউনিভার্সিটি যেটা তোমার ঢাকা ইউনিভার্সিটি আইবিএ টোটালি ডিফারেন্ট, এবং ওখানে তোমার সিট হচ্ছে লিমিটেড থাকে। বাট তোমার নর্মাল যে বিবিএ, আমাদের যে বিবিএ ফ্যাকাল্টিটা ঢাকা ইউনিভার্সিটির, ওখান থেকে অনেক স্টুডেন্ট বের হচ্ছে। সবাই কি চাকরি পাচ্ছে? তাই বলে সবাই সেখানে বিবিএ পড়ানো হচ্ছে, বিবিএ পড়ানো হচ্ছে, হ্যাঁ পড়তেছে, মানুষও পড়তেছে। সেখানে এত বিবিএর মধ্যে ওরা সব যাচ্ছে আইবিএ থেকে আসছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, ওরা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যাচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েছে, তুমি কি একটা ছেলে দেখাইতে পারবা যে প্রাইভেট থেকে বের হয়ে এসে বেকার হয়ে গেছে? হয়তো বেকার নেই, কিন্তু চাকরির ক্ষেত্রে প্রথমে আমাদের দেখি যে পাবলিক ইউনিভার্সিটি বেরোচ্ছে না, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, প্রাইভেটকে প্রায়োরিটি দেওয়া হয় না। দেখে ঢাকা ইউনিভার্সিটি পারবি কিনা, ঢাকা ইউনিভার্সিটি আসবে কিনা, কিন্তু private- আমি তো তোমাদের বললামই ঢাকা ইউনিভার্সিটির আইবিএ টোটালি ডিফারেন্ট, এবং আমরা হচ্ছে আইবিএ স্ট্যান্ডার্ড পড়াশোনা করতেছি। ওরাই চাকরি পায় যারা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে আসছে। আমরা পরে আমাদের পরে চুজ করা হয়, ওদেরকে আগে চুজ করা হয়, যাদেরকে ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে প্রথমে নেওয়া হয়। না, আমাদেরকে যে একদম পরে চুজ করা হয় তা না। আমি তোমাদের তো একটা কথা বললামই, কিছু কিছু কোম্পানি ওদের রিকোয়ারমেন্টসই থাকে প্রাইভেট সেক্টর থেকে। কিছু কোম্পানি, যেরকম তোমাকে আমি এক্সাম্পল দিই, তুমি গ্রামীণ ফোন, না আমি বলি তুমি গ্রামীণ ফোনে যাও, গ্রামীণ ফোনে প্রাইভেট সেক্টর সবচেয়ে আগে তারা প্রায়োরিটি দেয়। সিটিসেল প্রাইভেট সেক্টর, এয়ারটেল প্রাইভেট সেক্টর, কোহিনুর গ্রুপ প্রাইভেট সেক্টর। আবার কিছু যেরকম তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটি তুমি ভ্যাকসিন করতে তুমি যাও, নর্থ সাউথ ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলে তোমার জন্য খুব ইজি হবে তখন জবে ঢোকা। এটা কেন আসতেছে তারা? কারণ ভ্যাকসিনকো হচ্ছে আমাদের দেশে মানে খুবই রিনাউন্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। সো তারা কি চাবে? তোমার একটা ক্লায়েন্ট আসবে তোমার কাছে, তোমার কথা বলতে হবে, তোমার ভিতরে স্মার্টনেস থাকতে হবে। আইবিএতে যে সবাই আনস্মার্ট তা বলবো না, আইবিএতে স্মার্ট ছেলে অবশ্যই আছে, বাট প্রাইভেট সেক্টরের ছেলেরা যেভাবে তাদেরকে বিল্ড আপ করে, গভর্নমেন্টে ততটা তারা পারে না, ততটা চান্স পায় না তারা। সো প্রাইভেট যে একেবারে তোমরা মনে করতেছো যে প্রাইভেট সেক্টরে কোনো ভ্যালু নাই, এটা ভুল। আর তুমি যেটা বলছো যে পাবলিকে যারা চান্স পায় না তারা প্রাইভেটে আসে, অনেক গার্জিয়ান তাদের ছেলে মেয়ের ফিউচারের কথা চিন্তা করে প্রাইভেটে যায়, গভর্নমেন্টের দিকে যায় না। আসলে এই ব্যাপারে আলোচনার কোনো শেষ নাই, কারণ কেউ সাপোর্ট করবে পাবলিকের, কেউ সাপোর্ট করবে প্রাইভেটের। কারণ আসলে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ডিফারেন্ট, কারণ পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে সেশন পাবলিক ইউনিভার্সিটি যেখানে সেশন যেটা আছে, এছাড়া তাছাড়া অন্যান্য আরো অনেক কিছু, যেরকম বছরের বেশিরভাগ সময় পাবলিক ইউনিভার্সিটি বন্ধ, কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বন্ধ থাকে না, এডুকেশনের দিক দিয়ে সবকিছুই থাকে। তো আমরা ব্যাপারটা নিয়ে খুব একটা না আগায়, এবার নেক্সট টপিকে চলে যাই। আসলে আমরা কি ঢাকার উপরে কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারছি কিনা, যে ঢাকা আমাদের এই কোনো চেঞ্জ হচ্ছে বা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, বা ঢাকাকে কোনো কিছু করতে পারবো কিনা? ওকে, ঢাকা চেঞ্জ যেটা হইতেছে সেটা যেমন যে একটা ফ্লাইওভার হইতেছে, এগুলাতে চেঞ্জ না, এখনো হয় নাই, আর এটাতে যানজট আরো বাড়তেছে। ফ্লাইওভার কি ফ্লাই করে কিনা সেটা দেখতে হবে। আরো কিছু চেঞ্জ আসতেছে, যেমন আমাদের এয়ারপোর্ট রোডে অনেক চেঞ্জ হয়েছে, আশেপাশে ভিউ এর সাইডে অনেক চেঞ্জ হয়েছে। এছাড়া আমাদের
সিটি এরিয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। এছাড়া এছাড়া উল্লেখযোগ্য আরো কিছু চেঞ্জ, যেরকম পিচ্চি হান্নানের মৃত্যু, কালা জাহাঙ্গীরের পলায়ন, এটা আমাদের এরিয়া মানে নগর জীবনে অনেক বড় প্রভাব ফেলছে। ঢাকার কিছু জিনিস আছে খুব ভালো, ঢাকার নতুন নতুন কিছু জিনিস হচ্ছে যেগুলো আগে ছিল না, লাইক যেমন ডিফারেন্ট রেস্টুরেন্ট, ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট, এগুলোও দেখতে হবে। ঢাকার যে শুধু খারাপ দিক আছে তা না, অনেক ভালো দিক আছে। যেমন আগে জেম ছিল না ঢাকায় কোনো, এখন একটা খুবই ইন্টারন্যাশনাল জেম হয়েছে বাংলাদেশ, আমরা সবাই জানি, ইট ইজ গোল্ড জেম, ইটস ভেরি নাইস, এবং এটা মানে এটা খুবই ওয়ার্ল্ড নাউন, এরকম জিম একটা আসলে দরকার ছিল। তো সব মিলে ঢাকা ইটস গ্রোয়িং আ লট, এটাও দেখতে হবে। উল্লেখযোগ্য আরেকটা বিষয়, ঢাকা শহরে মার্কেটের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। ধানমন্ডি রোডে মিনিমাম আমি যেদিন ঘুরলাম 50টার উপরে মার্কেট হয়েছে, কিন্তু সেই তুলনায় ফকিরও বেড়ে গেছে। এটা আসলে ঢাকা শহরে বেশি উল্লেখযোগ্য একটা জিনিস। এখন সবাই সব ফ্যাশন সাইরা ফকিরের কাজটা বেশি করতেছে। এছাড়া আরেকটা চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের 2 স্ট্রোক বাইক গুলো উঠে গেছে। সিএনজি দিয়ে আমাদের এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়েছে এখন ঢাকার। এখন ঢাকায় দুর্গন্ধ কম। আরেকটা জিনিস যেটা বাড়ছে, বাংলাদেশ এখন নতুন নতুন সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলো দেখা যাচ্ছে, লাইক লেক্সাস, বিএমডব্লিউ, ফেরারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। যদি আমাদের মন ফেরারি, কিন্তু আমরা ফেরারি চালাতে পারি না, কারণ ইটস সো এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই। ওকে, ঢাকা লাইফ, থ্যাংক ইউ। ঢাকা লাইফ তুমি যে বললা গাড়ির কথা, আচ্ছা, এখন আমরা আলোচনা করি যে ঢাকার ফিউচার নিয়ে, কারণ ফিউচারের উপরে অনেকেরই অনেক রকম ওপিনিয়ন আছে, আমরা জানি। কারণ আসলে ফিউচার নিয়ে আমরা কে কিরকম চিন্তা ভাবনা করি। তো হোয়ার ইজ ঢাকা গোয়িং? ক্যান ঢাকা বিকাম এ world class city along the lines of Kuala Lumpur and Singapore? যদি আমাদের ঢাকাকে আমরা কুয়ালালামপুর আর সিঙ্গাপুরের সিটির সাথে তুলনা করতে যাই, তা আমাদের এরকম একটা নেতার দরকার আছে, যা ভালো। তো আমাদের ওরকম নেতা যদি না তৈরি হয়, দেখা যায় সব নেতারাই চুরি চামারি করে পড়ালো করতেছে নিজেরা, কিন্তু ঢাকার কোনো উন্নয়ন করতেছে না। যদি আমরা পেপার পড়ি, তুমি দেখি তো আমাদের অ্যাকচুয়ালি পলিটিক্যালি ডেভেলপ হইতে হবে, মাথায় ব্রেনটাও খাটাইতে হবে ঢাকার ডেভেলপের জন্য। আসলে আমরা তোমার ফিউচার নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আচ্ছা, তাহলে ঢাকার ফিউচার যদি কুয়ালালামপুর আর সিঙ্গাপুরে এগেইনস্টে বলা হয়, তাহলে একটু ওইটাকেও রিভিউ করা হচ্ছে। বাট সিঙ্গাপুরে কি দেখা যায়, কুয়ালালামপুরে, এই দুইটা দেশের উন্নয়নের পিছনে মেইন কারণটা কি? দেয়ার নট পপুলেশন, মানে দেয়ার পর্যটন, দেয়ার রিসোর্সের পারফেক্ট অ্যালোকেশন। আমাদের দেশে প্রচুর রিসোর্স আছে, লাইক আমাদের ঢাকার অনেক জায়গা আছে যেটাকে সুন্দর করে তোলা যায়, ভিজিটারদের অ্যাট্রাক্ট করা যায়। লাইক কুয়ালালামপুর, সিঙ্গাপুর ইজ এ পোর্ট কান্ট্রি। আমাদের দেশেও কিন্তু আমাদের দেশেও কিন্তু চিটাগাং আছে, পোর্ট কান্ট্রি আছে, বাট সেগুলো ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা হয় না। লাইক শুধু সি বিচ যদি বলা হয়, আমি দুদিন আগে দেখে আসলাম যে ওইখানে ঠিক মতন ভাবে কোনো থাকার জায়গা নাই। লাইক দ্য ভিজিটার্স, দে আর ভেরি মাচ ইনকমফোর্টেবল এন্ড ইনসিকিউর, কোনো ল এন্ড অর্ডারের নাই। এইসব কারণের জন্য কিন্তু সিঙ্গাপুর এবং কুয়ালালামপুর আগের দিকে গেছে, ফর অনলি দিস রিজন, দ্য পারফেক্ট অ্যালোকেশন অফ দ্য রিসোর্স। সো বাংলাদেশের অনেক সম্পদ আছে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। এইসব সুযোগ সুবিধাগুলো যদি কাজে লাগানো হয়, তবে ঢাকা মনে হয় কুয়ালালামপুর, সিঙ্গাপুরের পর্যায়ে যেতে পারে একদিন। আসিফ, তুমি যে কথা বললা যে আমাদের বিচ এরিয়াতে রেসিডেন্সির সমস্যা, তো আমাদের কান্ট্রি মনে হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। লাইক তোমার কক্সবাজারে রিসেন্ট তোমার একটা 3 স্টার স্ট্যান্ডার্ড হোটেল হয়েছে, শ্রীগাল হোটেল। ওটা মানে ভেরি নাইস হোটেল, এবং ওটা তোমার মানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একদম বিচের সাথে। সো এরকম যদি আরো কিছু শ্রীগাল টাইপ রেস্টুরেন্ট অথবা হোটেল আমাদের বিচ এরিয়াতে হয়, তাহলে হয়তো বা আমরা ইকোনমিক্যালি অনেক ইমপ্রুভ করতে পারবো আমাদের কান্ট্রি। আর সবচেয়ে কথা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টে একটু টাইম লাগবে, বিকজ
হলো আমাদের একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি স্বাভাবিক আমাদের একটু টাইম লাগবে, এটা আমাদেরকে একটা সিঙ্গাপুর অথবা মানে কুয়ালালামপুর কান্ট্রি করতে হবে। So, তোমাদের মতামত? আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট তোমাদের কি মনে হচ্ছে আমাদের ডেভেলপ হচ্ছে আমাদের কান্ট্রি? তুমি কিছু বলবো না? সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু তাও ভালোভাবে হচ্ছে না। আমার এতে হচ্ছে সবচেয়ে ডেভেলপিং অবস্থায় আছে আর কি, এখন করছে আস্তে আস্তে। বনশ্রীতে অ্যাকচুয়ালি ঢাকা ডেভেলপমেন্টের জন্য সুপারম্যান, স্পাইডারম্যান এরকম কিছু দরকার আছে। ওই কি রাস্তা ঠিক করবো? ঢাকায় দেখা যাচ্ছে ইদানিং আইটি সেক্টরে কিছুটা জোর দেওয়া হচ্ছে, মানে অ্যাকচুয়ালি না, ঢাকা অ্যাকচুয়ালি আগে মানে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার পরে হয়তো আইটি সেক্টর আরো কিছুটা ইমপ্রুভ হতে পারে, কারণ আমরা এখনো সেই ডায়াল আপের মধ্যেই জড়িয়ে গেছি। আর অন্য দেশগুলো ওয়েবের উপর, হ্যাঁ, ওয়েব প্লাস সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়ে অনেক ফাস্ট হয়ে গেছে, সুতরাং এই জিনিসটা আমরা আশা করি ঢাকা সিটি। আচ্ছা, আমি আরেকটা জিনিস মনে পড়লো যে ওর যেটা বলতেছিল যে আমাদের যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা মানে কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর, ওদের আরেকটা জিনিস আছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, এটা খুবই জরুরি। যেমন আমরা যদি দেখি আমাদের এজ এ ঢাকা সিটি অনুযায়ী আমরা কি ডিসিপ্লিন? কখনোই না। ধরো শুধু নর্মালি এরিয়া অনুযায়ী দেখি, যদি আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সিটি সিস্টেম, এটাও কিন্তু ঠিক না। লাইক আমাদের দেশের যে 5 স্টার হোটেল গুলা খুব একটা ভেরি ডেজার্টেড এবং একটা খুব ভেরি বিজি প্লেস। আমাদের যদি একটু নতুন কিছু হোটেল করা হয়, লাইক 5 স্টার 3 স্টার, যেখানে এসে বাইরের পর্যটকরা থাকতে পারবেন, লাইক যেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল হওয়ার একটা চান্স আছে এয়ারপোর্টের পাশে, তাহলে এরকম কিছু ডেভেলপমেন্ট হলে সামনের দিকে ডিফারেন্ট প্লেসে আমাদের অলরেডি চলছে কাজ। হয়তো 2005 এর লাস্ট আর 6 এর ফার্স্টে আমাদের সেটা স্টার্ট হয়ে যাবে। তুমি হয়তো দেখছো উত্তরা রোডে একটা 5 স্টার হচ্ছে এবং সেনা কল্যাণ সংস্থা থেকে সেটা করতেছে। So, এটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা রেস্টুরেন্ট হচ্ছে। আসলে বলার কোনো শেষ নাই, আমরা যত বলবো ততই বলার সাবজেক্ট আসবে, টপিক হবে এবং আগায় যাবে। তারপরে প্রত্যেকটা জিনিসের শেষ আছে, তাই আমাদেরও আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। What should I do? কি বলবো? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা একটা এক্সিবিশনের আয়োজন করেছি যেটা ঢাকা এক্সিবিশন 2005 ইন দ্য ইউকে। আমরা এখানে বেশ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করবো, যেগুলো হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড ইয়াং পিপলস লাইফস্টাইল ইন ঢাকা, ফ্যাশন, মিউজিক, স্টেশন, জেন্ডার ইকুয়ালিটি, এটসেট্রা, and comments on recent development of education within Bangladesh and the likes and dislikes of Dhaka city, and the favorite restaurants, food place, or for entertainment, etc., and favorite areas and place in Dhaka. And if the recent change in Dhaka, physically, infrastructure, and social, economic, and the lifestyle, and now we discuss about this topic. And I want to request that please say something about your lifestyle and the students and young people's lifestyle in Dhaka, fashion, music, etc.
জাস্ট লাইক কি ধরনের লাইফ সার্চ করে এগুলো একটু বলুন। অ্যাকচুয়ালি এখন বরকা পরে আর ঘুমটাওয়ালাদের সময় আসছে, সবাই এখন বরকা পরে ঘুমটা দেয়। I think fashion has changed a lot in the past few years. People have become more modern. Conservativeness has gone to the bit, and I think gender is not that much of an issue anymore because girls are adopting jeans and couture more and more. And in a way, it's like a fusion of the West and East. Thank you. ওকে, থ্যাংক ইউ নবাব। শেরিং, তোমার কি এই সম্পর্কে কোনো দ্বিমত আছে? থাকলে বলো। না, আসলে আমি যেটা বলছে আমার মনে হয় সেটা আমাদের এগ্রি করা উচিত। নেক্সট কোশ্চেনের জন্য আমি সঞ্চয় খেয়েছি স্যার। আমি এখন জানি, প্লিজ এদিকে আসো, এদিকে এদিকে না, এদিকে রেস্টুরেন্টের নাম তো আমি জানি না। আচ্ছা, ফেভারিট রেস্টুরেন্ট কি শেরিং? শারিন, তোমার ফেভারিট রেস্টুরেন্ট কি? তোমার তো দেখে মনে হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করো এবং ঢাকা শহরে বেশিরভাগ রেস্টুরেন্টই তুমি মনে হয় চেনো। তো আসলে শাম স্যার আমি দুই ভাই বোন, তো আমরা একই রকম দেখতে। বাংলাদেশের মনে হয় অনেকগুলোই ঢাকার মধ্যে ভালো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে চিলিজ, জেনিয়াল এগুলো বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, আরো যদি কিছু থেকে থাকে সানি, তোমার ফেভারিট রেস্টুরেন্ট কোনটা? ফেভারিট স্টুডেন্ট কে? রেস্টুরেন্ট বস, রেস্টুরেন্ট নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যালো, আমি সানি। আমার ফেভারিট রেস্টুরেন্ট, কথাটা কেমন লাগলো সঞ্চয় আমাকে বললো। আচ্ছা, তারপর অনেকগুলো আছে, তার মধ্যে বেস্ট আমার লাগে সাজনা হোসেন একে, এটা আমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, কস্তুরি শর্মা, ক্যান্ডি ফ্লাসের বার্গার জোস লাগে, সেই রকম ভালো। হ্যাঁ, অ্যালভিজিয়ার চিকেন ব্রোচে যে আমি আর তানভীর অনেক খাইছি। আচ্ছা, আসলে সানি রেস্টুরেন্ট সম্বন্ধে বলতে যে প্রথমেই বুকে হাত দিয়ে ধরলে তো মনে হচ্ছে ওর মনে হয় গ্যাস্ট্রিক আছে। ওকে, আমরা নেক্সট একটা সুন্দর একটা টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি। সো আরাফাত, তোমার কিছু একটা বলো। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা বেশ ফ্রি লাইফ একটা লিড করতে পারে, কারণ ওদের পড়াশোনার চাপ আসলে আমাদের চেয়ে কমই পড়ে। যদিও হ্যাঁ, ওদের পড়াশোনা হয়তো আমাদের চেয়ে টাফ, এবং ওরা যে কোয়ালিফাই করে পাবলিক ইউনিভার্সিটিগুলোয় সেটার প্রসেসটা খুব টাফ, কিন্তু সেশন জটের কারণে ওদের পরীক্ষা যেভাবে পিছায়, প্রিপারেশনের জন্য তারা যথেষ্টই সময় পায়। কিন্তু আমাদের মধ্যে এত প্রেশারের মধ্যে, কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে ওরা থাকে না। আর আমাদেরকে যত রকম বৈচিত্র্যময় বিভিন্ন সব দিক আছে আমাদের পড়াশোনার, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, এত রকম অ্যাসাইনমেন্ট, অনেক কিছু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে এত কিছু করতে হয় না। সো আমার মনে হয় একদিক দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই ভালো, এতে মানে স্টুডেন্টের মধ্যে প্রফেশনালিজম জিনিসটা চলে আসে বেশ ভালোভাবে, যেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে নাও আসতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কথা তো বুঝলাম, কিন্তু আরেকটা ব্যাপার বলো, পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে বড় পার্থক্য সেটা লেগে মানে ওকে, তো এরা সম্বন্ধে তোমার কি মতামত? সবাই বলে প্রাইভেট ইউনিভার্সিটি খুব এক্সপেন্সিভ, এখানে তারাই বুঝতে যারা টাকার জোর হচ্ছে ব্রেনের জন্য, এটা অনেকেই বলে। তোমার ব্রেনের জোর নাই কথাটা ঠিক না, কারণ অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে ইজিলি কোয়ালিফাই করতে পারতো, কিন্তু তারা পরীক্ষায় দেয়নি কারণ সেশন জটের ভয়।
হ্যাঁ, অবশ্যই আর্থিক সঙ্গতি আছে বলেই পাবলিক ইউনিভার্সিটি বাদ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা আসে, এবং হ্যাঁ খরচটা অনেক বেশি সেটা সত্যি, কিন্তু এর আউটকামটাও খুব কম হয় না স্টুডেন্টদের জন্য। যখন তারা এখান থেকে পাস করে বের হয় তারা যথেষ্ট ভালো চাকরি করতে পারে, এবং চাকরির ক্ষেত্রে তারাই দেখা যায় যে বেশিরভাগ সফল হয়। মানে একটা পাবলিক ইউনিভার্সিটির খুব ভালো স্টুডেন্টকে হয়তো মনে করি যদি অ্যাকাউন্টিং এর একটা স্টুডেন্ট হয়, তাকে যদি একটা বড় ফার্মের অ্যাকাউন্টেন্ট বানিয়ে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে তারা ছাত্র হিসেবে খুবই ভালো, কিন্তু একটা ফার্মের অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করতে গিয়ে কোম্পানির লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে, কারণ তারা অতটা প্রফেশনাল না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই সমস্যাটা নাই, তারা স্টুডেন্ট হিসেবে খুব ভালো না হলেও তারা প্রফেশনাল হয়ে ওঠে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের পড়াশোনা করায় সেইভাবে যাতে করে সেটা হয়ে ওঠে তারা। কোশ্চিনটা হলো যে তারপরেও মানুষ এরকম মনে করে কেন যে প্রাইভেট ইউনিভার্সিটি আর সরকারি ইউনিভার্সিটি, এই মেন্টালিটিটা কেন আমাদের মানুষের মনে, আমাদের গার্জিয়ান থেকে শুরু করে সবার মেন্টালিটি এরকম যে প্রাইভেট ইউনিভার্সিটি এটা ভালো না, এটা সবার মধ্যে আছে, এটা কেন এই মেন্টালিটি? এই চিন্তা ভাবনাটা থাকে, তবে ঠিক যতক্ষণ পর্যন্ত তাদের ছেলেমেয়েরা পাবলিক ইউনিভার্সিটি থেকে ডিসকোয়ালিফাইড হয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে না আসে। যখন নিজের ছেলেমেয়েরা আসে তখন তারা প্রথম তারা বলেন যে না ভালোই, প্রাইভেট ইউনিভার্সিটি ভালোই, এটা তখন বলে নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, কিন্তু পরে তারা যখন বলেন যে না আসলেই ভালো, সেটা রিয়েলাইজ করে তারপর বলেন। এখানে তো আমরা তো প্রাইভেটে পড়ছি, রিফিউজ করে আসি নাই। আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার চেষ্টা করিনি, সরাসরি প্রাইভেটে এসেছি, কারণ প্রাইভেটে কোনো রকম সেশন জব নাই যেখানে আমি স্বচ্ছন্দে পড়াশোনা করছি। কারণ আমাদের বাবা মা আমাদেরকে পড়াশোনা করতে পাঠাইছে, মারামারি করতে পাঠায়নি, যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে প্রতিদিন মারামারি হচ্ছে। এখনো তুমি খোঁজ নিয়ে দেখো, আজকে দিনটা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বন্ধ আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি তো কখনো বন্ধ থাকছে না। আর তানভীর যে ব্যাপারটা বললো যে প্রাইভেট ইউনিভার্সিটি শুধু রিচ ফ্যামিলি স্টুডেন্টরাই আসে, আসলে এর সাথে আমিও একমত না, কারণ এখন অনেক মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টরাও প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনার মানও খুব ভালো, যেখান থেকে এখন নর্থ সাউথটা খুব এক্সপেন্সিভ, এবং নর্থ সাউথের সাথে তুমি অন্যান্য ইউনিভার্সিটি তুলনা করতে পারবো না। সেই হিসাবে আমাদের AIUB যে বেস্ট, কারণ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা আসলেই খুব ভালো একটা ইউনিভার্সিটি যেখানে আমরা পড়ছি, এবং কষ্টটা অত্যন্ত মোটামুটি সবার সাধ্যের মধ্যে, হয়তো খুব একটা এক্সপেন্সিভ বা খুব একটা এক্সপেন্সিভ না। এই আর এখানে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগটাও সবচেয়ে বেশি হয়ে থাকে। শামস, তোমার ব্যাপারে আমি কিছুটা একমত। আবার আমরা কোনো প্রাইভেট ইন্ডিকেট করে ডাইরেক্টলি ইন্ডিকেট না করে সামগ্রিকভাবে বিবেচনা করাই আমার মতে ভালো হবে, কারণ অলরেডি তুমিই বলছো যে টপিকটা লেগে পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি, নট সাউথ অফ সামথিং এলস। ওকে, আমরা সেরে নিয়ে বক্তব্যে আবার ফিরে আসি, যে যেটা বলা হলো যে বাইরে যাওয়ার সুযোগটা খুব বেশি প্রাইভেট ইউনিভার্সিটি। দিস মিনস দ্য ক্রেডিট ট্রান্সফার, উই আর টকিং অ্যাবাউট দ্য ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। তো এটা ব্যাপারে আপনার সবাই জানেন, যদি আমি আমাকে বলে নিচ্ছি, সেটা হলো গিয়ে যে প্রত্যেক সাবজেক্টে ক্রেডিটের ভাগ করা থাকে। এটা বাইরের দেশে কিছু ক্রেডিট কমপ্লিট করে ওই বাকি ক্রেডিট অন্য দেশে অন্য সাবজেক্ট কমপ্লিট করা যায়। তো এটা পাবলিক ইউনিভার্সিটিতে করা সম্ভব না, কারণ ওদের সম্পূর্ণ ইয়ার লস দিয়ে করা হয়, নাহলে পুরো শেষ করে তারপর যেতে হয়। তো এই সম্বন্ধে আমি বাকিদের মতামত জিজ্ঞেস করি। হ্যাঁ, এটা ঠিক যে সরকারি ইউনিভার্সিটিগুলো ক্রেডিট ট্রান্সফার ফেসিলিটি নেয়, যেহেতু প্রাইভেটের যেহেতু ফেসিলিটি আছে, আমাদের এখানকার ছেলে যারা স্টুডেন্ট আসে তারা বাইরের পরিবেশে থেকে একটা কিছু নতুন কিছু শিখতে পায়, বা তারা একটা ভালো পরিবেশে যায়, সেখান থেকে তারা একটা বেটার সার্টিফিকেট নিয়ে ফিরে আসে। এটা আসলে একটা বড় ব্যাপার। আমি আর এর ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ জহির। তো আমরা এই টপিকটা আবার চেঞ্জ করছি, কারণ এই সম্বন্ধে তর্ক বিতর্ক কখনো শেষ হবে না। তো এবার চলে আসে আমাদের ঢাকা সিটি নিয়ে। তো এই ঢাকা সিটির আমরা ফেভারিট এরিয়াস অ্যান্ড প্লেসেস ব্যাপারে কথা বলবো। তো শুরুতেই আমি জানতে চাই লেবার কাছ থেকে যে ঢাকা যে বেশিরভাগ সময় বাইরে থেকেছে, ঢাকা সম্বন্ধে তার বিভিন্ন প্লেস সম্বন্ধে তার কি মতামত? I think I have
adjusted very well. আমার অ্যাডজাস্টমেন্ট বেশ ভালোই হয়েছে মানে বিদেশ থেকে আসার পর। এটা একটা কারণ হচ্ছে বাংলাদেশ অনেক মডার্ন হয়ে গেছে আর এই কারণে আর কি আমার একটু সুবিধা হয়েছে আর কি। But একটা ব্যাপার যে আমি যেখান থেকে আসছি সেখানে অনেক ক্লিন আর বাংলাদেশে হাইজিন বলতে তো কিছুই নেই। So, আচ্ছা কিন্তু আদারওয়াইজ মনে হয় যে বাংলাদেশ খুব ভালো, এখানকার মানুষ খুব ভালো। আচ্ছা সঞ্জয় কি জানি বলবে? ওকে ফ্রেন্ডস, আমরা অনেক বেশ ভালো একটা জাম্পেশ আড্ডা মারলাম এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমাদের আড্ডা এখানেই শেষ করতে যাচ্ছি। গুড বাই।